একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের আভ্যন্তরীণ সবথেকে বড় সংকটের নাম পাহাড়ি বাঙালি সংকট। সম্প্রতি পুনরায় আবার উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের পাহাড়ি জনপদ। দীঘিনালা উপজেলা থেকে যে সংঘাতে শুরু হয় তা ছড়িয়ে পড়েছে খাগড়াছড়ি জেলা সদরেও। বিক্ষোভ হয়েছে রাঙামাটি ও বান্দরবানেও। 3 জেলায় পাহাড়িদের ডাকে চলছে অবরোধ। আবার পরিবহন মালিকরাও ডেকেছে ধর্মঘট, যাদের নেতৃত্ব রয়েছে বাঙালিরা। এই উত্তেজনা 3 পার্বত্য জেলাতেই দাঙ্গায় রূপ নিতে পারে বলে সতর্ক করা হয়েছে পার্বত্য অঞ্চলে মোতায়েন থাকা প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে। স্থানীয় প্রশাসন রাঙামাটিতে 144 ধারা জারি করেছে। কিন্তু আলোচনার বিষয় এই যে বাংলাদেশে বিভিন্ন নৃগোষ্ঠী অধ্যুষিত পাহাড়ে এই অশান্তি শুরু কবে থেকে, কি করে, কেন, আর এর সমাধানই বা কি? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে এই অশান্তি শুরু হয়েছিল কবে থেকে তা জানতে হলে আমাদেরকে যেতে হবে মুঘল আমলে, মানে আজ থেকে প্রায় 500 বছর আগে। চাকমা রাজা মংসুই 1418 সালে মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে কক্সবাজারের রামু তথা টেকনাফ এলাকায় আশ্রয় নিয়েছিলেন। তখন থেকে চাকমারা এসে পার্বত্য চট্টগ্রামে আবাস করে। পরে মারমারাও এসে সেখানে বসতি গড়ে তোলে। সম্রাট আওরঙ্গজেবের সময় মুঘলরা পার্বত্য চট্টগ্রাম দখল করে। তাদের মাধ্যমে ওই অঞ্চলের কর্তৃত্ব পায় বাংলার নবাবরা। 1760 সালে নবাব মীর কাসিম আলী পার্বত্য চট্টগ্রামের নিয়ন্ত্রণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দেন। তখন চাকমারা ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল, যদিও পরে তারা হার মানে। ব্রিটিশ আমলে ইংরেজরা পার্বত্য চট্টগ্রামে প্রশাসনিক বিষয়ে হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছিল। 1900 সালে তারা জারি করে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন অ্যাক্ট। তাতে সেখানে বসবাসরত পাহাড়িদের অধিকার ও স্বার্থ বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছিল। ওই আইনে উপজাতিদের সেখানে জমি কেনা নিষিদ্ধ করা হয়েছিল। কোনো উপজাতি ওই অঞ্চলে যেতেও জেলা প্রশাসকের অনুমতি নিতে হতো। এরপর আসে পাকিস্তান পর্ব। ভারত ভাগের সময় পার্বত্য চট্টগ্রাম পড়ে পাকিস্তানে, যদিও সেখানে বসবাসরত পাহাড়িদের একটি অংশ ভারতে যুক্ত হওয়ার পক্ষে ছিল। পাকিস্তান হওয়ার পর পাকিস্তানি সেনারা পার্বত্য চট্টগ্রামে গিয়ে 4 তারা পতাকা ওড়ায়। এরপরেই পার্বত্য চট্টগ্রামের ব্রিটিশ আমলের সাংবিধানিক বিশেষ মর্যাদা খর্ব করা হতে থাকে। পার্বত্যবাসীর রাজনৈতিক বঞ্চনার শুরু সেখান থেকে। 1954 সালের পূর্ব পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম বিশেষ জেলার মর্যাদা পেলেও এই অঞ্চলের জনগণের কোনো ভোটাধিকার ছিল না। 1955 সাল থেকেই এই জেলাকে একটি সাধারণ জেলায় পরিবর্তনের চেষ্টা নেওয়া হয় এবং 1963 সালে সাংবিধানিক সংশোধন করে বিশেষ মর্যাদা বাতিল করা হয়। 1965 সালে পূর্ব পাকিস্তান হাইকোর্ট এক আদেশে যেসব উপজাতি 15 বছর বা এর বেশি সময় পার্বত্য চট্টগ্রামে বসবাস করেছেন তারা সেখানে জমি কেনার অধিকার পায়। পার্বত্য চট্টগ্রামের এসব শাসনতাত্ত্বিক পরিবর্তন এলাকার জনগণের মতামত এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা, সম্মতি বা ঐক্যমতের ভিত্তিতে করা হয়নি। এমনকি উন্নয়ন পরিকল্পনায়ও তাদের অংশগ্রহণের সুযোগ বা অধিকারকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়নি, বরং কোনো কোনো উন্নয়ন প্রকল্পে তাদের বিপুল ক্ষয়ক্ষতি এবং ভিটেমাটি থেকে উচ্ছেদ হতে হয়েছে। তখন পাহাড়ি জনগণের নেতৃবৃন্দের প্রবল বিরোধিতা সত্ত্বেও ইউএসএইডের ঋণের টাকায় 5 বছর ধরে রাঙামাটিতে বাস্তবায়ন করা হয় কাপ্তাই বাঁধ প্রকল্প। এতে এই অঞ্চলের মোট আবাদি জমির শতকরা 40% প্রায় 55,000 একর জমি সহ 250 বর্গমাইল অঞ্চল পানিতে ডুবে যায়। এই প্রকল্পের ফলে প্রায় 1 লাখ চাকমা ও অন্যান্য জাতিসত্তার মানুষ, যারা সংখ্যায় প্রায় 20%, তারা উদ্বাস্তু হয়ে পড়েন। এই বাঁধের ফলে এই অঞ্চলে জুম চাষের ঐতিহ্যগত পদ্ধতি ক্ষতিগ্রস্ত হয়। হাজার হাজার পরিবার উদ্বাস্তু হয়ে অঞ্চল ত্যাগ করেন। এই প্রকল্প পুরো এলাকায় একটি ভয়াবহ অবস্থা তৈরি করে। বিপুল সংখ্যক পাহাড়ি যখন উদ্বাস্তু হয়ে ভারতে আশ্রয় নিয়েছিল, তখন 1966 সাল থেকে পরিকল্পিতভাবে পার্বত্য অঞ্চলে বাঙালি পুনর্বাসন শুরু হয়। বাংলাদেশ পর্ব।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের অনেক অস্ত্র হাতে অংশ নিয়েছিল। তাদের মধ্যে ইউকে চিং মারমা যুদ্ধে বীরত্বের জন্য বীর বিক্রম খেতাবও পেয়েছিলেন। তবে চাকমা রাজা ত্রিদেব রায়সহ একটি অংশ পাকিস্তানের পক্ষে ছিল তখন। স্বাধীনতার পর পাহাড়ি জাতিগোষ্ঠীগুলোর মধ্যেও জাতিগত স্বাতন্ত্র্য চেতনার বিস্তার ঘটেছিল। তখন জুম্ম জাতিগোষ্ঠীর অবিসংবাদিত নেতা হয়ে ওঠেন মানবেন্দ্র নারায়ণ লারমা, সংক্ষেপে এম.এন. লারমা। তার নেতৃত্বে গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি অর্থাৎ জেএসএস। 1970-এর নির্বাচনে গণপরিষদের সদস্য নির্বাচিত হওয়া এম.এন. লারমা 1973 সালে বাংলাদেশের প্রথম সংসদেও নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশের সংবিধান চূড়ান্ত করবার সময় তিনি বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করে পার্বত্য চট্টগ্রামের স্বায়ত্তশাসনের দাবি তোলেন। 1900 সালের পার্বত্য চট্টগ্রাম আইন পুনরুজ্জীবিত করার পাশাপাশি উপজাতীয়দের সেখানে থাকা নিষিদ্ধ করার দাবিও জানান তিনি। সংসদে বক্তব্যে তিনি পাহাড়ি জনগণের স্বতন্ত্র অস্তিত্বের বিষয়টি উত্থাপন করেন। কিন্তু এম.এন. লারমার দাবিতে সরকার কর্ণপাত করেনি। উল্টো 1973 সালে পার্বত্য অঞ্চলে নিরাপত্তার কথা বলে প্রথম সামরিক ক্যাম্প বসানো হয়। তার পরিপ্রেক্ষিতে গড়ে ওঠে জেএসএস এর সামরিক শাখা শান্তি বাহিনী, যার নেতৃত্বে ছিলেন এম.এন. লারমার ভাই জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, সংক্ষেপে সন্তু লারমা। 1975 সালে সামরিক শাসন শুরুর পর পাহাড়ি জনগণের প্রতি রাজনৈতিক অস্বীকৃতি রূপ নেয় সামরিক নিপীড়নে। সরকারিভাবে উদ্যোগ নিয়ে বিভিন্ন অঞ্চল থেকে দরিদ্র বাঙালিদের অর্থ ও জমির লোভ দেখিয়ে পার্বত্য অঞ্চলে পুনর্বাসিত করবার কাজও চলে ব্যাপকভাবে। কয়েক একর জমি ও 3,600 টাকা দিয়ে 1980 সালেই সমতল ভূমি থেকে 1 লাখ বাঙালি পরিবার পাহাড়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। এর আগে 1979 সালে নেওয়া হয় 30,000 পরিবার। 1960 সালে যেখানে বাঙালি জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার শতকরা 23%, সেখানে 1987 সাল নাগাদ তার শতকরা 50% ছাড়িয়ে যায়। 1980 সালের 25শে মার্চ বাঙালি পাহাড়ি দাঙ্গায় অনেক হতাহত হয়। এরপর শান্তি বাহিনী কর্তৃক অপহরণ করে মুক্তিপণ আদায় এবং 1984 সালের 31 মে বরকলে 100 জন বাঙালিকে শান্তি বাহিনী হত্যা করে। এই সময় পাহাড়িদের আভ্যন্তরীণ দ্বন্দ্বে 1983 সালে এম.এন. লারমাও খুন হন। জেনারেল এইচ.এম. এরশাদের সামরিক শাসনামলে 1985 সালের 21শে অক্টোবর খাগড়াছড়িতে জেএসএস এর সঙ্গে সরকারের প্রথম আলোচনা হয়। 2 বছর পর পার্বত্য সমস্যা নিয়ে আলোচনার জন্য ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী নরসিমা রাও বাংলাদেশে এসেছিলেন। পাহাড়ি অনেকে উদ্বাস্তু হয়ে যেমন ভারতে আশ্রয় নিয়েছিল, তেমনি ভারতের গোয়েন্দা সংস্থা সশস্ত্র শান্তি বাহিনীকে মদত দিয়েছিল বলেও অভিযোগ রয়েছে। এরপর সরকার বেশ কয়েকবার জেএসএস এর সঙ্গে আলোচনার উদ্যোগ নিলেও ফল আর আসেনি, সংঘাত চলতে থাকে। বিএনপি ক্ষমতায় যাওয়ার পর 1992 সালে পার্বত্য সংকট অবসানে তৎকালীন যোগাযোগ মন্ত্রী সাবেক সেনা কর্মকর্তা অলি আহমদকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। আলোচনার সময় দফায় দফায় অস্ত্রবিরতির ঘোষণাও দিয়েছিল জেএসএস। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর পার্বত্য চট্টগ্রাম সংকট অবসানে উদ্যোগী হয়। মন্ত্রিসভা একটি জাতীয় কমিটি করে, তার প্রধান করা হয় সংসদের তৎকালীন প্রধান হুইপ আবুল হাসনাত আবদুল্লাহকে। কমিটিতে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি ও জাতীয় পার্টির সংসদ সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু বিএনপির 2 জন কমিটির কাজে অংশ নেননি। কয়েক দফায় সংলাপের পর 1997 সালের 2রা ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিতে সই করেন সন্তু লারমা ও হাসনাত আবদুল্লাহ। 15 পৃষ্ঠার চুক্তিপত্র তারা স্বাক্ষর করার পর সবার উচ্ছ্বাসে ছিল পাহাড়ে শান্তি ফিরে আসার আশা। কিন্তু শান্তি চুক্তির পর পাহাড়িদের মধ্যে পক্ষ বিপক্ষ দেখা দেয় বিভেদ। তাতে জনসংহতি সমিতি ভেঙে গড়ে ওঠে আরেকটি দল, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট অর্থাৎ ইউপিডিএফ। এই 2 সংগঠন আবার ভেঙে যায়, আর এখন পাহাড়িদের একাধিক সংগঠন সক্রিয় রয়েছে পার্বত্য চট্টগ্রামে। এদিকে শান্তি চুক্তির বিরোধিতা করে পার্বত্য অঞ্চলে বসবাসরত বাঙালিরা গড়ে তোলে সম অধিকার আন্দোলন নামে একটি সংগঠন।
পাহাড়িরা যেখানে পার্বত্য অঞ্চল থেকে সেনাবাহিনী প্রত্যাহারের দাবি জানায় তার বিরোধিতা করে সম অধিকার আন্দোলন। তাদের দাবি চুক্তি বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলে বসবাসরত বাঙালিরা পাহাড়িদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে পড়বে। এদিকে শান্তি চুক্তি সই হওয়ার পরও তা পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ রয়েছে সন্তু লারমার। বিভিন্ন সময় পুনরায় অস্ত্র হাতে নেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি। এখন প্রশ্ন দাঁড়ায়, তাহলে পার্বত্য শান্তি চুক্তিতে লাভ কি হয়েছে? এর উত্তরে ইতিহাসের অধ্যাপক গবেষক মেজবাহ কামাল 2023 সালে ডয়চে ভেলে বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, শান্তি চুক্তি হয়েছে বলেই তো রাষ্ট্রের সঙ্গে তাদের যে সহিংসতা সেটা বন্ধ হয়েছে। পার্বত্য চট্টগ্রামে বেশ কিছু উন্নয়নমূলক কাজ করা গিয়েছে। সমতলের মানুষদের জন্য সেখানে চলাচল অবারিত হয়েছে। এছাড়া এক ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে উঠেছে। মূলত রাজনৈতিক বিবেচনার ক্ষেত্রে তাদের সংখ্যালঘুকরণের উদ্যোগ এবং পার্বত্য চট্টগ্রামে ধর্মীয় আধিপত্য প্রতিষ্ঠার তাগিদ থেকে এখানে যখন থেকে সেটেলার কার্যক্রম শুরু হয় তখন থেকেই সংকট ঘনীভূত হয়েছিল। ভিউয়ার্স, এতক্ষণে আলোচনায় একটা বিষয় সুনির্দিষ্টভাবে বুঝতে পারা যায় যে বাংলাদেশের আভ্যন্তরীণ পাহাড়ি বাঙালি সংকট একটা দীর্ঘ সময় ধরে চলে আসছে। এখন দেখার বিষয় বর্তমান সরকার বর্তমান পরিস্থিতিকে কিভাবে নিয়ন্ত্রণ করেন এবং বাংলাদেশের এই অন্যতম বৃহৎ সংকটের কি সমাধান তারা দেন। ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।